বিডিআর বিদ্রোহে শেখ হাসিনার ভূমিকা কী ছিল? পিলখানায় বিডিআর হত্যার বিষয়টি নতুন করে আলোচনায় নিয়ে এসেছেন সাবেক সেনাপ্রধান জেনারেল মঈনুদ্দিন আহমেদ। তিনি ওই সময় সেনাপ্রধান ছিলেন। বিষয়টি নিয়ে নিজ ইউটিউব চ্যানেলে প্রায় আধা ঘন্টার ভিডিও পোস্ট করেন তিনি। শুরুতেই তিনি উল্লেখ করেছেন, বিদ্রোহের 15 বছর ধরে আমরা শুধু সরকারের কথাই শুনে গেছি। প্রকৃত ঘটনা অনেক কিছুই আমাদের জানা নেই এবং জনগণও জানতে পারেনি। সরকার থেকে তদন্ত আদালত করতে পারার বা সে সংক্রান্ত সহযোগিতা না পাওয়ার অভিযোগ করেছেন তিনি। যখন আমি সেনাবাহিনীর পক্ষ থেকে তদন্তের আদেশ দিয়েছি তখন আমাকে বলা হলো যে সরকার যখন তদন্ত আদালত করেছে তখন সেনাবাহিনীর পক্ষ থেকে এই আদালতের প্রয়োজনটা কি উল্লেখ করেন তিনি। 57 জন সেনা অফিসারের হত্যার প্রেক্ষাপটে ভিন্ন ভিন্ন পর্যায়ে তদন্তের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি জানান, এরপর তেমন কিছু সরকার থেকে উচ্চবাচ্য আসেনি। তবে এ তদন্ত আদালত করতে যেসব জিনিস প্রয়োজন তা সেভাবে সরকার থেকে আমরা সাহায্য পাইনি। বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সেনাবাহিনীর সে সময় তদন্ত কমিটির নেতৃত্ব দিয়েছিলেন। তিনি ওই সময় লেফটেন্যান্ট জেনারেল ছিলেন। জড়িতরা জেলে ছিল এবং তাদের সামনে আনা বা প্রশ্ন করা সম্ভব হয়নি বলে তদন্তে সঠিকভাবে সম্পন্ন করা যায়নি বলে উল্লেখ করেন মঈনুদ্দিন আহমেদ। সেনাবাহিনী তদন্ত চলাকালে জেনারেল জাহাঙ্গীর কয়েকবার আমার কাছ থেকে এসে বেশ কয়েকবার তার সমস্যা কথা তুলে ধরেন। এখন স্বরাষ্ট্র উপদেষ্টা হওয়ায় পুনরায় তদন্ত করে জড়িতদের করার বিষয়ে জাহাঙ্গীর আলম চৌধুরীকে তিনি অনুরোধ জানিয়েছেন। কি ঘটেছিল সেদিন এবং কার ভূমিকা কেমন ছিল সেগুলো তুলে ধরেছেন তিনি। 25শে ফেব্রুয়ারি সকালে একটি গুরুত্বপূর্ণ মিটিংয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। সে সময় সিজিএস লেফটেন্যান্ট জেনারেল সিনহা তাকে এসে জানান, কিছু 81 মিলিটার মার্টার আছে যা সেনাবাহিনী ব্যবহার করে না, সেগুলো গুদামজাত ও রক্ষণাবেক্ষণ কঠিন, তবে বিডিআর এগুলো ব্যবহার করে এবং সেগুলো তারা নিয়ে গেলে সুবিধা হবে। তিনি জানান, বিডিআর এর ডিজি জেনারেল শাকিলের সাথে কথা বললে তিনি এগুলো নিয়ে সানন্দে রাজি হন। জেনারেল শাকিলের সাথে কথাবার্তায় যেমন উদ্বুদ্ধ ছিলেন, তাতে করে মঈনুদ্দিন আহমেদ ধারণা করেন সেদিন সকালেও ঘটনা প্রবাহ নিয়ে কোনো ধারণা ছিল না তার। বিভিন্ন সূত্র থেকে খবর পেয়ে সাবেক প্রধানমন্ত্রীর সাথে কথা বলার চেষ্টা করলেও ফোন ব্যস্ত ছিল। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় তাৎক্ষণিক কারণ নির্দেশ ছাড়া পদক্ষেপ হিসাবে অপারেশন রিসোর্ট অর্ডার নামে অপারেশনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন বলে জানান। 9টা 47 মিনিটে ডিজি বিডিআরকে ফোনে পেলে তখন পরিস্থিতি ভয়াবহ বিবরণ পান তিনি। পরিস্থিতির বিবরণে তার মনে হয়েছে এগুলো সবই মনে হয় প্ল্যান করা এবং প্ল্যান অনুযায়ী সব চলছে। 9টা 54 মিনিটে আমি সাবেক প্রধানমন্ত্রী মোবাইল টেলিফোনে পেলাম। এরই মধ্যেই তিনি বিডিআর বিদ্রোহ সম্পর্কে অনেক তথ্য পেয়ে গিয়েছিলেন। প্রধানমন্ত্রীর সাথে আলোচনার পর দ্রুত সময়ের মধ্যে ব্রিগেড সেখানে পৌঁছায়। মঈন আহমেদ উল্লেখ করেন, লেফটেন্যান্ট কর্নেল শামসের ধারণা অনুযায়ী 10:30 থেকে 11টার মধ্যে বেশিরভাগ অফিসারকে হত্যা করা হয়েছে আর আমাদের ব্রিগেডিয়ারটি পৌঁছায় 11টার পরে। তিনি আরও জানান, ক্যাপ্টেন শফিক তার নেতৃত্বে 355 জন র্যাব সদস্য নিয়ে তিনি পিলখানায় পৌঁছান 10টার আগেই। এ সময় তিনি তার ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে অনুমতি চান পিলখানায় প্রবেশ করার জন্য, যেটা তিনি পাননি। সেই দলটি যদি অনুমতি পেত তাহলে পরে সেনা ব্রিগেডিয়ার সমন্বয়ে বিষয়টা সহজে সামাল দেওয়া যেত বলে ধারণা করেন তিনি। বাইরে গোলাগুলির আওয়াজের মধ্যে গোয়েন্দা থেকে কোনো তথ্য পাওয়া যাচ্ছিল না, শুধু মিডিয়ার লোকজনই লাইভ কভার করছিল। বিডিআররা সে সময় ভুল তথ্য দিচ্ছিল বলে জানান তিনি। 11টা 45 মিনিটের দিকে পিএস ও এএফডি জানায় সরকার রাজনৈতিকভাবে এই সমস্যার সমাধান করার চেষ্টা করছে। বিদ্রোহীরা দাবি করছে কোনো আলোচনার আগে সেনাবাহিনীকে এ এলাকা থেকে চলে যেতে হবে। তাই সরকার আদেশ করলো 46 ব্রিগেডিয়ার ও সেনাবাহিনীর পক্ষ থেকে যারা এসেছে তারা যেন দৃষ্টির বাইরে চলে যায়, আউট অফ সাইট। তিনি জানান, বেলা 12টায় জরুরি ভিত্তিতে সাবেক প্রধানমন্ত্রীর সাথে যমুনায় দেখা করতে ডাকা হয় এবং সেনাবাহিনীর আড়াল হলে বেলা 1টার দিকে সাবেক প্রতিরক্ষা মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এবং হুইপ মির্জা আজব আলোচনার জন্য পিলখানায় যান। যমুনায় দুপুরে পৌঁছানোর পর সেখানে বহু মানুষের সমাগম দেখেছেন তিনি এবং সাবেক প্রধানমন্ত্রীকে তার আসার খবর জানানো হলেও আমি ভেবেছিলাম তিনি আমাকে ভেতরে ডেকে নেবেন, কিন্তু তা করা হলো না। তৎকালীন প্রধানমন্ত্রী মন্ত্রিসভায় বৈঠক, এরপরে আরও একটি বৈঠক করে এরপর তিনি 3 বাহিনীর প্রধানকে ডাকেন এবং রাজনৈতিক সমাধানের চেষ্টার কথা জানান। বিদ্রোহীদের সাথে দেন দরবার সাধারণ ক্ষমা প্রসঙ্গে টানাপোড়েন, সেসব মিলে সেদিনের ঘন্টা ঘন্টা ধরে কি ঘটেছে এসবের বিবরণ দেন তিনি, যেভাবে আলোচনা চলছিল বিভিন্ন পক্ষের মধ্যে।
রাত 12টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, আইন প্রতিমন্ত্রী তাপস এবং আইজিপি পিলখানায় যান। এরপর বিদ্রোহীরা কিছু অস্ত্র আত্মসমর্পণ করেন এবং 8টি পরিবারকে মুক্তি দেয়, যার মধ্যে 3টি পরিবার ছিল সেনাবাহিনী অফিসারদের পরিবার। স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন জানতেন অফিসার্স ও পরিবারের কোয়ার্টার্স গার্ডে বন্দী করে রাখা হয়েছে, কিন্তু তিনি তাদের মুক্তির ব্যাপারে কোনো উদ্যোগ নেননি এবং তাদের সম্পর্কে খোঁজখবরও নেননি। তিনি 8টি পরিবারকে নিয়ে পিলখানা থেকে বের হয়ে আসেন। 26 ফেব্রুয়ারি সকাল থেকে বিদ্রোহীরা আবারও গোলাগুলি শুরু করে এবং বেঁচে যাওয়া অফিসারদের যারা লুকিয়েছিল তাদের খুঁজতে থাকে। তারা কোয়ার্টার গার্ডে অফিসার এবং পরিবারদের হত্যার প্রস্তুতি নিতে থাকে। সকাল 10টার দিকে সাবেক প্রধানমন্ত্রী আবার আমাকে যমুনা যেতে বলেন। এই দফায় সামরিক অভিযানের অনুমতি পান তিনি। ট্যাঙ্ক সহ সেনাবাহিনীর প্রস্তুতি দেখে বিডিআর সদস্যরা বিনা শর্তে আত্মসমর্পণের প্রস্তুতি হয় বলে জানান তিনি। ভিডিও শুরুতে এবং শেষে ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন মঈনুদ্দিন আহমেদ। এ সময় বিডিআর বিদ্রোহ নিয়ে তার লেখা বই খুব শীঘ্রই প্রকাশ করা হবে বলে জানান তিনি। সূত্র বিবিসি।